আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইসরায়েলি বাহিনীকে সহায়তা বন্ধ করে দিল ট্রাম্প। তুরস্কের বিশেষ বাহিনীতে যুক্ত হলো মিনি ড্রোন হেলিকপ্টার ডুমরুল। সিরিয়া মার্কিন যৌথ টহল দলের উপর হামলা রাষ্ট্রীয় গণমাধ্যম। পশ্চিম তীরে এক সপ্তাহে 1600 জলপাই গাছ ধ্বংস করেছে দখলদাররা। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে 10 লাখ ঘর। রাশিয়া থেকে দেশে ফিরল উত্তর কোরিয়ার সেনারা, হিরো উপাধি দেবেন কিম। পুতিনের সাথে বৈঠকের পর যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ট্রাম্পের প্রস্তাব উপেক্ষা করে কম্বোডিয়ায় হামলায় আরও 4 থাই সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান যুদ্ধের উত্তাপের সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতায় এক বিরল ফাটলের তথ্য সামনে এসেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ রেখেছিল। এর মধ্যে গাজা আকাশে উঠতে থাকা মার্কিন MQ-9 রিপার ড্রোন থেকে পাওয়া সরাসরি ভিডিও ফিডও ছিল, যা কয়েকদিন ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছায়নি। প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে ওয়াশিংটনের অভ্যন্তরীণ উদ্বেগ বড় ভূমিকা রাখে। গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এবং ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় মার্কিন গোয়েন্দা মহলে সতর্কতা তৈরি হয়। এসব উদ্বেগের প্রেক্ষাপটে সীমিত সময়ের জন্য হলেও কিছু গোয়েন্দা তথ্যের প্রবাহ স্থগিত রাখা হয়। এই গোয়েন্দা তথ্যগুলো হামাস যোদ্ধাদের গতিবিধি শনাক্ত করা, সম্ভাব্য হামলার পূর্বাভাস পাওয়া এবং জিম্মিদের খোঁজে গুরুত্বপূর্ণ ছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। ফলে কয়েকদিনের এই বিরতি ইসরায়েলি বাহিনীর জন্য কার্যত একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়, বিশেষ করে মাঠ পর্যায়ের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে। তবে রয়টার্স জানায় এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে আবার গোয়েন্দা সহযোগিতা পুনরায় চালু করা হয়। তবু ঘটনাটি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরের জটিল বাস্তবতা তুলে ধরেছে, যেখানে কৌশলগত মিত্ররা থাকা সত্ত্বেও মানবাধিকার, যুদ্ধনীতি এবং রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে এই তথ্য প্রকাশ ইঙ্গিত দেয় যে গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের ভেতরেও নীতি নির্ধারণী মহলে গভীর বিতর্ক সৃষ্টি করেছিল। যুদ্ধের ভবিষ্যৎ ধারা ও দুই দেশের সম্পর্ক কোন পথে যাবে তা নির্ভর করবে এসব প্রশ্নের কিভাবে সমাধান হয় তারই উপর। তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে দেশটির তৈরি মিনি মানববিহীন হেলিকপ্টার ডুমরুল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা ফ্রিটো টেকনোলজি এবং প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি ক্রয় চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে বিশেষ বাহিনীর বিভিন্ন ইউনিটে এই ড্রোন হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। তুরস্কের দৈনিক ইয়েনি শাফাকের খবরে বলা হয়েছে, ডুমরুল ইতিমধ্যে দেশটির কয়েকটি নিরাপত্তা ইউনিটে সীমিত আকারে ব্যবহৃত হচ্ছিল এবং বাস্তব অভিযানে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। নতুন চুক্তির মাধ্যমে এবার এটি আরও বিস্তৃত পরিসরে বিশেষ বাহিনীর একাধিক ইউনিটে মোতায়েন করা হবে। ডুমরুল একটি বৈদ্যুতিক চালিত এবং অত্যন্ত নীরব মানববিহীন হেলিকপ্টার, যা শত্রুপক্ষের নজর এড়িয়ে অভিযানে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এতে 60 বা 81 মিলিমিটার মর্টার, গ্রেনেড লঞ্চার কিংবা মেটে ক্ষুদ্র রকেট বহনের সক্ষমতা রয়েছে। কাছাকাছি দূরত্বে নজরদারি ও লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য এটি বিশেষভাবে নকশা করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উন্নত ভিজুয়ালাইজেশন প্রযুক্তি ও সমন্বিত অব্যবস্থার কারণে ডুমরুল যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নির্ভুল হামলায় বিশেষ ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে নগর এলাকা ও সীমান্তবর্তী অভিযানে এই ড্রোন হেলিকপ্টার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। সিরিয়ার পালমিরা শহরের কাছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাদের উপর হামলা হয়েছে। শনিবার সিরিয়া ও মার্কিন সেনাদের যৌথ দলের টহল দেওয়ার সময় একজন অজ্ঞাত বন্দুকধারী গুলি চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা এসব তথ্য জানায়। এতে বলা হয়, হামলায় 2 জন সিরিয়ান কর্মী এবং বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। সানা আরও জানিয়েছে, শনিবারের এই ঘটনায় হামলাকারী নিহত হয়েছে, তবে তার উদ্দেশ্য কি ছিল
বা পরিস্থিতির সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একটি নিরাপত্তা সূত্র সানাকে জানিয়েছে মার্কিন হেলিকপ্টারগুলো আহতদের আল তানফ ঘাঁটিতে সরিয়ে নিয়ে গেছে, তবে পেন্টাগনের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে আইএসআইএল মোকাবিলায় সহায়তা করার জন্য এক দশক ধরে উত্তর পূর্ব সিরিয়ান মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আইএসআইএল 2015 সালে পালমিরা দখল করে এবং 10 মাস পরে শহরটি হারায়। সেই সময় তারা বেশ কয়েকটি প্রাচীন স্থান এবং নিদর্শন ধ্বংস করে এবং অন্যান্য স্থানগুলোকে গণহত্যা চালানোর জন্য ব্যবহার করে। 2018 সালে সিরিয়ার আইএসআইএল পরাজিত হয়েছিল, কিন্তু এখনো সিরিয়ার অভ্যন্তরে বিক্ষিপ্ত আক্রমণ চালায় সংগঠনটি। এর আগে দুজন স্থানীয় সিরিয়ান কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন যে শনিবার পালমিরায় টহল দেওয়ার সময় আইএস এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সিরিয়ান সামরিক বাহিনী এবং মার্কিন বাহিনীর একটি বহর গুলিবিদ্ধ হয়। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে আক্রমণ চালিয়ে এক সপ্তাহে 1060টিরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের ভূমি দখল সম্প্রসারণের মধ্যে এসব গাছ কাটার ঘটনা ঘটে চলেছে। আল জাজিরা জানায়, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, গত 4 থেকে 11 ডিসেম্বরের মধ্যে মোট 1608টি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে 477টি দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে, জলপাইয়ের ফসল কাটার মৌসুমে জমি উজাড় করা, গাছ উপড়ে ফেলা, সেচ ব্যবস্থার ক্ষতি করা, কৃষি সরঞ্জাম চুরি করা এবং জমিতে প্রবেশাধিকার বন্ধ করা আইন লঙ্ঘন। এর আগেও ফসল কাটার মৌসুমে কৃষক এবং তাদের জমির ওপর ইসরায়েলিদের তীব্র আক্রমণের ফলে হাজার হাজার জলপাই গাছ ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির অন্তত 10 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শীত মৌসুম শুরু হওয়ার সময় এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিনেস্কো জানান, 5টি অঞ্চলে একযোগে হামলা হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শুক্রবার রাতে রাশিয়া 450টির বেশি ড্রোন এবং প্রায় 30টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিপ্রোপেট্রোভস্ক এবং ওদেসা, মাইকোলাইভ, চেরেনিয়ভ অঞ্চলে এসব হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক হামলার কারণে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল। কেন্দ্রটি বর্তমানে চালু না থাকলেও চুল্লি ঠান্ডা রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন, পরে আবার সংযোগ ফেরানোর চেষ্টা চলছে। কেন্দ্রটি বর্তমানে রুশ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য জার্মানি যাচ্ছেন। বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ মিশন শেষে দেশে ফিরছে উত্তর কোরিয়ার প্রকৌশলী ও সেনারা। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যাবর্তনকে স্বাগত জানান দেশটির নেতা কিম জন উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, কিম বলেছেন, যুদ্ধের আদেশ পালন করার সময় 9 জন সেনা নিহত হয়েছেন। তাদের হিরো উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ফিরে আসা সেনাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সকলকে, রেজিমেন্টের অফিসার এবং সৈনিকদের আপনাদের দেশে ফেরাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বিদেশে মিশন সম্পাদনের মাধ্যমে আপনারা আমাদের সেনাবাহিনীর বীরত্বপূর্ণ মনোভাব এবং এর বিশেষায়িত বৈশিষ্ট্যগুলো কৃতিত্বের সঙ্গে প্রদর্শন করেছেন। আপনারা দায়িত্বশীলভাবে আপনাদের যুদ্ধের কাজগুলো সম্পূর্ণ করেছেন। কিম আরও বলেন, গত আগস্টের শুরুতে প্রকৌশলীরা রাশিয়ান ফেডারেশনের কুরস্ক অঞ্চলে চলে গিয়েছিল। আপনার সহযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে অঞ্চলটি পুনরুদ্ধার করেছিলেন।
সেখানে আপনার যুদ্ধের কাজ সম্পাদনের সময় আপনি উজ্জ্বল ফলাফল অর্জন করেছেন। 17 জুন উত্তর কোরিয়া সফরের পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু বলেছেন, উত্তর কোরিয়ার নেতারা কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সাহায্য করার জন্য 1000 যুদ্ধ প্রকৌশলী এবং 5000 সামরিক নির্মাতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 14 নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া কুরস্ক অঞ্চল থেকে মাইন অপসারণে নিঃস্বার্থ এবং বীরত্বপূর্ণ সহায়তার জন্য উত্তর কোরিয়ার স্যাপারদের প্রতি কৃতজ্ঞ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর ইউক্রেনের শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার তুর্কমেনিস্তান থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান বলেছেন, আঙ্কারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনার মূল্যায়নের জন্য আলোচনা করার আশা করে। তুর্কমেনিস্তানের রাশিয়ার বৈঠকের কথা উল্লেখ করে শনিবার এরদোগান বলেন, পুতিনের সাথে এই বৈঠকের পর আমরা আশা করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ পাব। শান্তি খুব বেশি দূরে নয়, আমরা তা দেখতে পাচ্ছি। এরদোগান উল্লেখ করেন, পুতিনের সাথে তার বৈঠকে চলমান সংঘাত এবং ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে শুরু হওয়া কূটনৈতিক উদ্যোগের উপর আলোকপাত করা হয়েছিল। শান্তি প্রচেষ্টায় আমাদের দেশ যে অবদান রাখতে পারে তা আমরা মূল্যায়ন করেছি। ট্রাম্পের প্রচেষ্টার মাধ্যমে শুরু হওয়া সংলাপকে আমরা ইতিবাচকভাবে দেখি, বলেন তুরস্কের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে কম্বোডিয়ার হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। উভয় দেশের রাষ্ট্র নেতাদের ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনের পর শনিবার সীমান্তে নতুন করে শুরু হওয়া সংঘাত থাইল্যান্ডের অন্তত 4 সেনা নিহত হয়েছেন। শনিবার ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত বলেছেন, সীমান্তের চং আন মা এলাকায় সংঘর্ষে শনিবার আরও 4 জন সেনা নিহত হয়েছেন। গত সোমবার কম্বোডিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 14 থাই সেনা নিহত হয়েছেন। ব্যাংকক বলেছে, শনিবার কম্বোডিয়ায় সামরিক বাহিনী 4 থাই সেনাকে হত্যা করেছে। এর আগে কয়েকদিন ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসানে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ওই দাবি করেন তিনি, যদিও পরবর্তীতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত সহিংসতা চলছে। উভয় দেশের ঔপনিবেশিক আমলের 800 কিলোমিটার বিতর্কিত দীর্ঘ সীমান্ত নিয়ে এই সংঘাত চলছে। থাই কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে কেবল চলতি সপ্তাহে অন্তত 24 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শনিবার সীমান্ত এলাকায় কম্বোডিয়ার হামলায় নিহত 4 থাই সেনাও রয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। নতুন করে সংঘাত শুরুর জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করছে। যদিও ট্রাম্প বলেন, উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে থাই প্রধানমন্ত্রী অনুতিন চারভিরাকুল বলেছেন, শুক্রবার ফোন আলাপে ট্রাম্প যুদ্ধবিরতি করা উচিত কিনা সেই বিষয়ে কিছুই বলেননি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলি বাহিনীকে সহায়তা বন্ধ করে দিল ট্রাম্প। তুরস্কের বিশেষ বাহিনীতে যুক্ত হলো মিনি ড্রোন হেলিকপ্টার ডুমরুল। সিরিয়া মার্কিন যৌথ টহল দলের উপর হামলা রাষ্ট্রীয় গণমাধ্যম। পশ্চিম তীরে এক সপ্তাহে 1600 জলপাই গাছ ধ্বংস করেছে দখলদাররা। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে 10 লাখ ঘর। রাশিয়া থেকে দেশে ফিরল উত্তর কোরিয়ার সেনারা, হিরো উপাধি দেবেন কিম। পুতিনের সাথে বৈঠকের পর যা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ট্রাম্পের প্রস্তাব উপেক্ষা করে কম্বোডিয়ায় হামলায় আরও 4 থাই সেনা নিহত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।